ওপারটা বাংলাদেশের সুন্দরবন অঞ্চল আর ওদিকটা হচ্ছে বাংলাদেশের পরানপুর এবং নৈকাঠি। ওপারটাই যে বাংলাদেশ। আমার মামার বাড়ি তো বাংলাদেশে। তখন ওই ওপারের থেকে হাঁক দিয়ে বলছে যে এইরকম তোমার দাদু মারা গেছে। একদম বাংলাদেশ বর্ডার সীমান্তে থাকেন, কেমন লাগে, কেমন মনে হয়? আমাদের ভালো লাগে। আমার যখন 3 মাস বয়স তখন আমার মা মারা গেছে। ওই পারে মামা তো ভাই বোন নিশ্চয়ই আছে, তাদের সাথে আপনার যোগাযোগ নেই কোনো? না না, কোনো যোগাযোগটা নেই। এরকম একটা কাঠের ব্রিজ, এই কাঠের ব্রিজটা পেরিয়ে যাচ্ছি ওপারে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। নদীতে এর আগে মাছ মারা হতো, এখন বিএসএফ এর ব্যাপক কড়া নির্দেশ। ওই যেতে গেলে আধার কার্ড জমা দিয়ে নদীতে নামতে হবে। বাজার থেকে আনলে খাওয়া হবে, না হলে খাওয়া এপারে বাংলাদেশের কি জায়গা, ওই গ্রামটার নাম? ওই নুননগর বলে। তো বন্ধুরা, ট্রাভেলার সাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে এসেছি একেবারে ভারতের শেষ গ্রাম, একটি গ্রাম, প্রত্যন্ত গ্রাম এটি, যেটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত। আর এই যে গ্রাম, এই গ্রামের যে গ্রামীণ জীবনধারা, এরকম একটা প্রত্যন্ত সীমান্তবর্তী গ্রামে মানুষজন কিভাবে বসবাস করেন, তাদের জনজীবন এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। এরকম একটা কাঠের ব্রিজ, এই কাঠের ব্রিজটা পেরিয়ে যাচ্ছি ওপারে। তবে কাঠের ব্রিজটা অনেকটা ভাঙা ভাঙা মতো দেখছি, এর উপর দিয়ে যাওয়াটা তো অনেকটা রিস্কের ব্যাপার মনে হচ্ছে দেখছি। মানুষজন এইভাবেই পারাপার হয়। এইদিকেই বর্ডার, এদিক থেকেও তো বর্ডারে গিয়েছে নদীর সাইডে। এই যে আপনাদের এই যে জায়গাটা, এই জায়গাটা কি মালেকান ঘুমটির মধ্যে পড়ে? হ্যাঁ। আপনাদের বাড়ি কোন দিকে? ও এইদিকে। এই যে এখান থেকে এই যে কাঠের ব্রিজ, এটা দিয়ে কি আপনারা পারাপার হন এখানে? এ তো ভেঙে গিয়েছে দেখলাম। আমি তো আসতে গিয়ে খুব ভয় লাগছিল, দেখলাম মাঝখানে সব তক্তাগুলো। ভালো করে দেয় তাই এই ব্রিজ হবে করছে, তো সেই জন্য আর এটা আর হচ্ছে না। এখানে একটা ব্রিজ হওয়ার একটা মোটামুটি একটা সম্ভাবনা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আপাতত এইটা দিয়েই চলছে। ইন্ডিয়া ওপারে বাংলাদেশ এইটা। হ্যাঁ হ্যাঁ, ওই যাবো, ওই সাইডে যাচ্ছি, দেখি হাঁটতে হাঁটতে যাই, এই রাস্তা দিয়ে যাই, এদিক থেকে মাঠের সাইড দিয়ে যাই। তো চলুন, এই রাস্তা বরাবর আমি যাচ্ছি সামনে আরও, আর সামনে যে আপনাদের দেখাবো। এখান থেকে কিছুটা হাঁটতে হবে, বর্ডার এই সাইড দিয়ে গেলে একটু বেশি রাস্তা, তো আমি এই সাইড দিয়েই যাচ্ছি, গ্রামের ভিতর দিয়ে যাব এদিক থেকে। এই সমস্ত গ্রামে যখন আসি, এখানকার যে গ্রামীণ পরিবেশ, সেগুলো তো দেখতে বেশ ভালোই লাগে। তবে এখানকার মানুষদের বসতি বাড়ি, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, এগুলো খুবই অনুন্নত, সেটা দেখলেই বোঝা যায়। এখান থেকে এইদিকে এই যে রাস্তা বরাবর যাচ্ছি, এই রাস্তাটা পুরোটা ইটের রাস্তা। আর এখান থেকে আমি এই রাস্তা বরাবর যেয়ে এখান থেকে মোটামুটি নদীর সাইডে যেতে গেলে আমাকে অলমোস্ট প্রায় 2 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। এই যে খালটা ছিল বাঁদিকে, এই খালটা আমি ওই কাঠের ব্রিজ থেকে পেরিয়ে চলে এসেছি। আর এইদিকে এই যে দীর্ঘ গ্রামের ভিতর দিয়ে এতটা পথ, এগুলোতে মানুষজনের হেঁটে হেঁটেই যাতায়াত করতে হয়, কারণ এই রাস্তায় তো গাড়ি চলাচলের তেমন কোনো ব্যবস্থা নেই। তবে এই সমস্ত গ্রামের শান্তি কোথায় জানেন? এই যে গাছের ছায়া, এখানে যেমন দেখুন একটা তেঁতুল গাছ, তো এই যে তেঁতুল গাছটা কি সুন্দর ছায়া দিয়ে রেখেছে এখানে। এদিকে এরকম একটা শিরীষ গাছ আছে। তো এই সমস্ত পরিবেশে এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর লাগার বিষয়, যে গ্রামীণ পরিবেশ, গ্রামের ছায়া পরিবেশ। কিছু ঘরবাড়ির উপরে দেখছি অ্যাসবেস্টসের ছাউনি, কিছু কিছু টিন শেড, আবার কিছু কিছু আছে যেগুলো মাটির দেয়াল, খড়ের ছাউনি, যেমন এই একটা। গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য দেখেই হয়তো কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। সত্যিই তো তাই। বাংলার এই যে অপরূপ সৌন্দর্য, বাংলার মাঠঘাট, বাংলার গাছপালা, রাস্তাঘাট, সব কিছু মিলে এক অপূর্ব সৌন্দর্য তৈরি করেছে। আর এখান থেকে ওই যে সামনে, এই যে দূরে
এই গাছপালার মধ্যে ওখানে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওখানেই বর্ডার সীমান্ত, ওখান দিয়ে বয়ে চলেছে কালিন্দী নদী, আর ওখানেই জনবসতিগুলো বেশি আছে। তো আমি ওই জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে ওখানকার মানুষদের সাথে কথা বলবো, সেখানকার যে গ্রামীণ জীবনধারা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। গ্রামীণ কাঁচা ইটের রাস্তা ছেড়ে উঠেছি এবার কংক্রিটের রাস্তায়। তো এই রাস্তাটা অনেকটা সরু, এই রাস্তাটা বইয়ে আমাদের যেতে হবে ওই বর্ডার সাইডে। তো এই গ্রামটি সুন্দরবনের মধ্যেই অবস্থিত, আর সুন্দরবন মানেই তো গরু ছাগল পালন। তো এই দেখুন এই সমস্ত গরুগুলো এই জলে মাঠে ঘাস খেতে নেমে পড়েছে। যেহেতু কয়েকদিন ধরে মুষলধারায় বৃষ্টি হয়েছে, এই কারণে মাঠে জল জমে গিয়েছে, তার মাঝেও এই জল জমে গেছে, এর মাঝেও গরু সব নেমে পড়েছে ঘাস খাওয়ার টানে আর কি। তো এখানেও কিছু গরু এরকম দাঁড়িয়ে আছে। সুন্দরবনের মানুষের জীবিকা বলতে এই চাষবাস আর গবাদি পশুপালন, তো ব্যাপক হারে গবাদি পশুপালন হয়। আর আজকে আমি এই যে গ্রামে এসেছি, এই গ্রামটা সম্পর্কে একটু আপনাদের বলি। এই গ্রামটার নাম হচ্ছে মালেকান ঘুমটি, যেটি বাংলাদেশ সীমান্তে একেবারে ভারতের শেষ গ্রাম বলা চলে। এই গ্রামের পরে আছে কালিন্দী নদী। কালিন্দী নদী দুই দেশকে বিভাজন করেছে। তো ওপারটাও বাংলাদেশের সুন্দরবন, এটি শ্যামনগর উপজেলা। অনেকটাই পথ হেঁটে হেঁটে চলে এসেছি অলরেডি, তবে আরও কিছুটা যেতে হবে এক সাইডে যেতে গেলে। এই প্রচণ্ড ভ্যাপসা গরমের মাঝেও এসেছি শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের তো বসার জায়গা আছে দেখছি, ভালো ছায়া। দিদিয়ে না এগুলো কি পড়ে আছে এই কি জানি? গাছের আঠা। গাছের আঠা। তো এই যে কি বলি, আপনাদের বাড়ি কোন দিকে? আমাদের বাড়ি ওইটা দেখা এই জায়গায়? হ্যাঁ ওই ঘর। আচ্ছা কাকিমা, এখানকার এই যে গ্রামে আসলাম, তো এখানকার মানুষদের তো তেমন দেখছি কাজকর্ম কিছু দেখছি না, কি করে মানুষজন সব? সব চলে গেছে তো বাইরে অন্ধরে চলে গেছে সব। অন্ধ্রপ্রদেশে? অন্ধ্রপ্রদেশে যে কি ধান কাটা কাজ করবে? না, রোয়া কাটে ধান না। রোয়া কাটা এসব সব করে, তাই তো? আমাদের এদিকে ওই আজকে দেখো অনেক ছেলে চলে গেছে, আমাদের এখানে কেউ নেই, আসে বয়স্ক মানুষগুলো ছাড়া। মানে ইয়ং ছেলে মাঝবয়সী লোকজন সব হচ্ছে অন্ধ্রায় চলে যায়। অন্ধরে চলে যায়। এখন যাবে ওই থেকে অগ্রহায়ণ মাসে যাবে, তা চলে যায়। ধান রোয়ার সময় যাবে, আবার ধান কাটার সময় যাবে। কাটার সময় যায় না, রোয়া কাজে যায়। ও মানে অগ্রহায়ণে যেয়ে আবার ওই সময় যে ধান রোয়া হয় তখন যায়, তাই তো? তখন যায়। আর এখন গেছে যে তোমার এই তো ভাদ্র মাসে আসবে, অনেকে 3 মাস 4 মাস এরকম। যাদের বাড়ি কাজ নেই তারা 3-4 মাস কাজ করে চলে আসে। আপনাদের এই সমস্ত জমিতে তো চাষ হয় এদিকে? হ্যাঁ, আমাদের তো একটাই ফসল তো, শুধু এই বর্ষাকালে ধান চাষ হবে, তাই তো? বর্ষার সময় ধান চাষ হয়, গরমের সময় জল নেই তো ধান চাষ হবে কি করে? না সেও তো ঠিক, সবজি চাষও মনে হয় না তেমন মাঠে, বলো? সবজি চাষ হয় তখন, ওই এবছর খরা দেখেছিল না, জল ছিল না। এই সাইডে গেলে এইদিকে বিএসএফ আছে, আর এখান থেকে এইদিকে গেলে আপনার ওই গোবিন্দঘাটে যাওয়া যায়। ওইটা দিয়ে আবার গোবিন্দঘাটে যাওয়া যাবে? হ্যাঁ, নদীর রাস্তা দিয়ে গোবিন্দঘাটে যাওয়া যায়। বেশ, বাহ। তো অনেকটা পথ হেঁটে এসেছি, অনেক তো হাঁটতে হয় আপনাদের এই রাস্তায়, তো গাড়ি ঘোড়া তেমন দেখলাম না। হ্যাঁ আছে, গাড়ি ঘোড়া আছে, আজকে হাটবার নেই তো, বিকেলের দিকে হবে। কোথায় হাট বসে এখানে? ওই তো গোবিন্দঘাটে বসবে আর আচ্ছা আচ্ছা, গোবিন্দঘাটে হাট বসে কবে? আজকে সোমবার হবে, বৃহস্পতিবার হবে। মাঝখান দিয়ে কালিন্দী নদী, তো হ্যাঁ নদী তো এই কালিন্দী নদী, আর ওই পারে বাংলাদেশের কি জায়গা ওই গ্রামটার নাম? ওই নুননগর বলে। কখনো যেতে পারেননি? বয়সে যায়নি। আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি আপনার বাবার বাড়ি চাড়ালখালি, ওখানেও তো বর্ডার। হ্যাঁ, ওখানেও তো ওখানে ওপারটা, নদীতে নামা যায় না, ওখানে তো- একদম কাছে আমার বাপের বাড়ি। ওখানে নদীতে মাছ কাঁকড়া ধরতে দেয় না শুনেছি, আমি কোনো গিয়েছিলাম। নদীতে ধরতে দিচ্ছে না, আমাদের এখানে যাও, তারের ঘেরা আছে, সেটা কোন দিকে যাও। এখানেও নামতে দেয় না? না আমরা যে দুটো মাছটা মেরে খাবো, খেতে দেবে, কিন্তু ওই আধার কার্ড দাও, আবার নিয়ে এসো, আবার দিয়ে এসো, এই করতে করতে বিএসএফের কাছে কৈফিয়ত দিতে দিতে জানছে। তাতে মানুষের আর ধরার ইচ্ছা নেই মাছ। ধরার ইচ্ছা নেই। কাঁকড়া মারতে গেলেও ওই করতে হবে, ও মাছ মারতে গেলেও। আচ্ছা কাকিমা, আপনারা মানে এক সময় তো ধরতে পারতেন আগে? হ্যাঁ, আগে ধরতে পারতাম, আমরা তো বাগদা মেরে কত টাকা নিয়েছি নেট জাল টানা। আপনাদের মাছ কাঁকড়াও ধরা হয় না? ওটাও মনে হয় মানুষজন একটা মনে হয় ইনকামের একটা লাইন ছিল আগে, ওটা এখন সেটাও বন্ধ। সেটাও বন্ধ। বাজার থেকে আনলি খাওয়া হবে, না হলে খাওয়া হবে না। আর পুকুরের মাছ তো কত
কোন খাওয়া যাবে বলো? পুকুরে না ছাড়লেও তো পাবেন না, সেটাও তো একটা ব্যাপার। না ছাড়লে তো পাওয়া না। দুপুরে রান্না বাড়া হয়ে গেল হ্যাঁ, এত তাড়াতাড়ি? আজকে সোমবার নিরামিষ। কাকিমা যাই তাহলে ওইদিকে আর একটু ঘুরে আসি। থাকো থাকুন। আমাদের এইদিকে। থাকা তো আর হবে না, একটু ঘুরবো, ঘুরেই আবার চলে যাবো এখন। রান্না করেছো? কে কাকু কি নিজে রান্না করেন নাকি? হ্যাঁ, ও স্ত্রী রান্না করতে পারে না। কেন, শরীর খারাপ? তাহলে আপনার নিজেরই রান্না করে খেতে হয়? শখ করতে হয়। ছেলে মেয়ে নেই? ছেলে আছে, তাই এখনকার যুগে ছেলে মেয়েরা বৌমা নেইলি তো আর বাবা মা সহ্য করে কত ছেলেরা। না সেটা অবশ্যই বাস্তব, তবুও এমন পরিস্থিতিতে এগুলো তো খুব কষ্টকর। তাহলে তাহলে নিজেই রান্না বাড়া, থালা বাসন মাজা সব নিজে করতে হয় এইভাবেই। ছেলে তাহলে আলাদা। আর এমনি হচ্ছে সংসার চলে কিভাবে? আপনি নিজে কাজ কাম করেন? কি করেন? কাজকর্ম করি, মাঠের কাজ করি। 2 বছর আন্দামানে ছিলাম। আন্দামানে গিয়েছিলেন? বাবা, তা বহু দূরে গিয়েছেন তো, একেবারে সমুদ্র পেরিয়ে। প্লেনে গেছি, প্লেনে করে গিয়েছিলেন, গিয়ে ওখানে কি কাজ করতেন আন্দামানে? রোডের কাজ করি। রাস্তায়? আন্দামান তো জায়গা, ওখানে তো সেই সেলুলার জেলের দিকে টিকে গিয়েছিলেন কখনো? গিয়েছিলেন? বাহ, ভালো। সেলিনার জেল তোমার পোর্ট বিলার। পোর্ট ব্লেয়ারে, আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার। আমরা ছিলাম নিকোবরে। নিকোবর দ্বীপপুঞ্জ, মানে আন্দামানের মাঝখান দিয়ে আবার ভাগ হয়েছে, তারপরে নিকোবর শেষে, মানে আপনারা আরো দক্ষিণে ছিলেন। পরে হাঁটবে একটা দ্বীপ আছে, হ্যাঁ তারপরে নিকোবর। বুঝতে পেরেছি। নিকোবরের পরে হাতে ক্যাম্বেল বে। এই যে আন্দামান আর নিকোবর, এর মাঝখান দিয়ে ওই যে চ্যানেলটা আছে, খাল বা সমুদ্রের, যে ওই চ্যানেলটাকে 10 ডিগ্রি চ্যানেল বলে, 10 ডিগ্রি। তো বন্ধুরা, এটা আপনাদের জানাই, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে যে চ্যানেল বিভাজন করেছে সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। কোনো একটা অসুস্থ হয়ে আপনাদের এখানে হসপিটাল আছে? ওই তো যোগের গাছ, তাও তো অনেক দূর। ওইটাই তো কথা বাবা। এখান থেকে যোগের গাছ, দুলদুলি, হাসনাবাদ, বসিরহাট, এইভাবেই যেতে হবে আপনাদের। এখন তো পিজি আর্টিকেল যেখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আপনি বলেছেন এটাই অনেক। আমি যাই এদিকে আর একটু ঘুরে আসি। আমাদের সামনে নদী। হ্যাঁ হ্যাঁ, যাই, সামনে ঘুরে আসি। আপনারা কোন কাজে যাচ্ছেন যান, আবার দেখা হতে পারে হয়তো ফেরার পথে। এরকম জায়গায় কেমন মনে হয়? একেবারে শেষ প্রান্তে। আপনাদের তো শেষ গ্রাম এটা না? হ্যাঁ এইদিকে তো আর, এইদিকে কালিন্দী নদী, তাই তো? হ্যাঁ তারপরে তো ওপারে বাংলাদেশ। হ্যাঁ। ওপারে বাংলাদেশের কি গ্রাম ঠাকুমা? বাংলাদেশের গ্রামে এইটা নৈকাঠি, আর এধারে এইটা পরানপুর। ও আচ্ছা আচ্ছা, নৈকাঠিকে একজন এদিকে বললো নুননগর, নুননগর সে তো এখন মানে আরো দূরে যেতে হয় ভিতরে, তাই তো? এখান থেকে এই যে সামনে হচ্ছে এই যে নদীর ভেড়ি বর্ডার, ওখান থেকে যেটা শুনলাম যে এখন নদীর সাইডেও কাঁটাতার দেওয়া আছে। আর বিএসএফ পারমিশন দেবে কিনা জানি না ভিডিও করতে, উপরে ক্যামেরা অনেক সময় অ্যালাউ নেই এখন। এই কাকিমাদের বাড়ি কোন দিকে? ও আপনি যাচ্ছিলেন না হেঁটে হেঁটে? ও, তো এই যে আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে একেবারে নদীর সাইডে। আর ওই যে দূরে দেখুন, ওই পারটা হচ্ছে বাংলাদেশের নৈকাঠি সুন্দরবন অঞ্চল। তো এইরকম হচ্ছে গ্রামীণ পরিবেশ, আর এই যে সীমান্তবর্তী গ্রাম। এই যে ফাইনালি চলে এসেছি একেবারে নদীর সাইডে, আর এটাই হচ্ছে কালিন্দী নদী। এই যে অনেকটা সরু এখানে নদী, কালিন্দী নদী। দেখুন কত কাছ থেকে ওই যে বাংলাদেশ দেখা যাচ্ছে। ওপারটাও বাংলাদেশের সুন্দরবন না একদম? তো এইরকম হচ্ছে সীমান্তবর্তী গ্রাম, আর এই সীমান্তবর্তী গ্রামে মানুষজন এইভাবে বসবাস করেন। এইদিকে বিএসএফ ওইখানে ছাউনিতে বসে থাকে না, ওখানে এখানে বিএসএফ ক্যাম্প আছে, সব সময় টহলদারি চলে। আর এই যে কাঁটাতারের বেড়া দেওয়া আছে। তো এই কাকিমারা যেটা বলছেন, এখন এনারা মাছ কাঁকড়া ধরতে এর মধ্যে নামতে পারেন না। আগে এই কাঁটাতারের বেড়াও ছিল না, না না এই কয়েকদিন। তো এখন মানুষজন এখান থেকে আর নামতে পারে না, নামা নিষেধ আছে। বাংলাদেশের সুন্দরবন অঞ্চল, আর ওদিকটা হচ্ছে বাংলাদেশের পরানপুর এবং নৈকাঠি। তো এখানে এইরকমই হচ্ছে পরিবেশ। এখান থেকে আপনাদের দেখালাম বাংলাদেশের এই সীমান্তবর্তী ভারতীয় এই যে সুন্দরবনের গ্রাম। তো এইরকম হচ্ছে পরিবেশ। আর দেখুন এই যে কত কাছ থেকে আপনাদের দেখায় বাংলাদেশ। তো এই যে সীমান্তবর্তী গ্রাম মালেকান ঘুমটি। এই কাকিমা আবার যাচ্ছেন হেঁটে হেঁটে? আপনি তো অনেক কষ্ট করে হেঁটে আসলেন, আবার যাচ্ছেন দেখছি। আচ্ছা, আপনারা দুজন এদিকে তাকান। বেশ, আচ্ছা কাকিমা, তাহলে ওই পারের গ্রামটার নাম আপনি বলুন, ওই দিকটা কি গ্রাম? বাংলাদেশ। বাংলাদেশের কি গ্রাম জানেন না? আর কোনোদিন যাইনি তো। নৈকাঠি বললো একজন, বললো নৈকাঠি, পরানপুর এসব বলছে। খাই একদম ওই যে ওপারটাই যে বাংলাদেশ। তবে এখানে নদী অনেকটা সরু নদী হওয়াতে ওপারটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে তো, এই তো দেখা যাচ্ছে, এই দেখুন।
তো বন্ধুরা এইরকমই হচ্ছে এখানকার গ্রামীণ পরিবেশ। এই যে বাংলাদেশ সীমান্তে ভারতের শেষ গ্রাম, আর এটাই কিন্তু শেষ গ্রাম। এরপরে এদিকে আর কোনো গ্রাম নেই, ওপারটা বাংলাদেশ, এটা হচ্ছে কালিন্দী নদী। আর এই যে সীমান্ত বরাবর দেখুন, এটাই হচ্ছে শেষ গ্রাম। এই যে এখানে মানুষজনের দেখুন, এদিকেও প্রচুর ঘরবাড়ি আছে এই যে ভিতরে ভিতরে। এইটা আপনার রান্নাঘর নাকি? এই যে এখানে রান্না করেন এখনো? সর্বনাশ, এই গরমের মধ্যে রান্না করেন কিভাবে আপনি? এইটাও আপনাদের বাড়ি তো? এটাও তো এই বাড়িতে মানুষজন থাকে এখনো? এ তো ভেঙে যাচ্ছে দেখছি এই বাড়ি। ওটা ভেঙে দিব। তো এখন এইটাতে থাকা হচ্ছে তাই তো? এইটা তো মনে হয় অনেক পুরানো মনে হচ্ছে বাড়িটা, প্রচুর মাটি দিয়ে তৈরি করা। যখন এই নদী দিয়ে বিশাল বাড়ি, নদী দিয়ে যখন নৌকায় এসে মানে ওটা বলেছিল কি যে শরণার্থী, শরণার্থী। তখন আমরা বলতে পারি। আচ্ছা আচ্ছা, এই যে কাকুরও শরীর খারাপ মনে হচ্ছে। মোটামুটি ভালো খারাপ সব রকম মিলেমিশে চলছে। বাইরে আসুন তাহলে, গরমের মধ্যে থাকছেন কি করে? স্নান টান এখনো করা হয়নি মনে হয়? হ্যাঁ, চান হয়ে গেছে। ওই আমাদের একাদশী করেছি না আজকে, তার ভালো। আচ্ছা আচ্ছা, জীবনধারা চলছে কিভাবে? সংসার চলছে। এক ছেলে, বড় ছেলে আছে, সেই ছেলে থাকে এখন জলপাইগুড়ি থাকে। বৌমা গুড়িতে কি করে? ওই চাষবাসের কাজ করে। ওখানেই যে চাষ করছে? হ্যাঁ, ওখানে ওই তোমার জলপাইগুড়ি যে চর, মানে তিস্তা নদীর যে চর, তিস্তা নদী, হ্যাঁ। ওই চর তো বিক্রি হচ্ছিল, তাই ওই ছেলে তো ওই উত্তর দক্ষিণ মানে আর ওর কখনো ছেলে কখনো হচ্ছে গিয়ে আন্দামানে, কখনো গুজরাট, হ্যান স্যান এটাও করছে। আপনার ছেলে? ওই না, ছেলে ওই ছেলে ছেলের ও, আর নাতি ওটা? তা ওই এখন ওই জন্যই ওর মা বললো যে সেই উত্তর দক্ষিণ করতেছে, ধরো আন্দামানে 3-4 বছর ছিল। তা বলতেছে আমার তো এই শরীর খারাপ, তো যদি হচ্ছে হয়, হ্যাঁ আমি যদি মরে যাই তা ও তো আর আসতে পারবে না। ওই জন্য বাড়ি এসে এখন জলপাইগুড়িতে আছে তাই তো? বলতেছে, তাও মানে 12 ঘন্টার মধ্যে আসা 12 ঘন্টার মধ্যে চলে আসা যায়, 12-14 যায়, ঘন্টা। ধরা যায় না। আগে ধরতেন? হ্যাঁ, আগে রাত 1টা, 1:30, 2টো কোনো অসুবিধা ছিল না তো। এখন তো দেয় না। আর এখন আধার কার্ড দিলেও কোনো সেবাই বলে হবে না, আবার কোনো সেবাই বলে মানে যার যেমন মন চলছে এরকম। এখন এইরকম। আর এই তো নদীর সাইডই সব তো কাঁটা তার। কাঁটা তারের ঘেরা দিয়েছে। কাকু, ওই পারের বাংলাদেশ সাইডের গ্রামটার নাম কি? ওইটা কৈকালি। আর এইটা বাদে নাপিতখালি না কি একটা বলে। কে একজন বললো নইকাঠি? নৈকাঠি, হ্যাঁ ওইটাই নৈকাঠি। নইকাঠি। তার মানে আমার মার বাপের বাড়ি বাংলাদেশে, আমার মামার বাড়ি তো বাংলাদেশে। সেটা তো স্বাভাবিক হবেই, কারণ তখন তো আর দেশভাগ হয়নি। না 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 না, এটা তো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তখন ধরো এই তো 71 সালে যখন পাকিস্তান বাংলাদেশ আলাদা হলো 71 সালে। হ্যাঁ 71 সালে, তখন তো আমাদের এই নদী দিয়ে এখান থেকে মানে নদীর সাইডে আমাদের মানে বেরোয়ার রাস্তা ছিল না তো, এইরকম অবস্থা। মানে 7 দিন পর্যন্ত সমান আমাদের ভেড়ির ধার দিয়ে সমান আগুন জ্বলিয়েছে। আগুন জ্বলেছে? আপনি মানে- সচক্ষে দেখেছেন তাহলে সেগুলো? হ্যাঁ, আগুন জ্বলা মানে কি, ওই যে যেখানে শরণার্থী বসে- ওরা এসে রান্না বান্না করে খাচ্ছে, এই হচ্ছে ও, আগুন। শরণার্থীরা যারা চলে এসেছিল, মানে রান্না যে মানে লঙ্গরখানা খুলে তারা যে রান্না বাড়া ওরা করেছে। ধরো আচ্ছা, নৌকায় আইয়াছে, তেরান শিবির আইসে মতো। বলতেছে যে দাদা আমার বড় বড় দুটো আমরা কলের গাড়ি বিশালি বলি। দাও, কি দুটো ওই কলের কাঠ গাড়ির দাও, ধারে আমরা বাচ্চা পর্যন্ত তোমাদের হইয়াছে, কিছু নেবো না, বাচ্চা। আমাদের সব আছে, আমরা জ্বালিয়ে খাবো। তার এইভাবে মানে আমাদের এই বাংলাদেশের শরণার্থীদের আপনারাই বাঁচিয়েছেন বলা চলে, তাদের সহযোগিতা করে, তাই তো? অনেকটাই সহযোগিতা করেছেন। তাই তো আমার বাবার বাড়ি অনেকেই তো বিশাল বড় বড় ধরো গাদা। এখন তো আর সেই দিন নেই। অনেকে আগে তো একটা বাড়িতে 20টা, 25টা, 12টা, 14টা করে গরু ছিল। আচ্ছা। আমার মামার বাড়ি হচ্ছে বাংলাদেশে, বুঝলেন, হ্যাঁ, মন্দিরনগর। নুননগর, মন্দিরনগর, মন্দিরনগর। এই নদীর সাইডে পরে গ্রামটা, যেমন আমাকে এই ধরো এই উত্তর মালেখানা, হ্যাঁ, আবার ওদিকে হচ্ছে গিয়ে ধরো ওই হ্যাঁ ওই খালপাড়া, ওই রকম টাইমে ওই রকম জায়গায় আছে আপনার মামারা তো বেঁচে নেই কেউ মনে হয়, আর না? মামা আছে কিনা বলতে পারবো না, দিদি, দাদামশাই, দিদিমা নেই। আপনার নিজের মামা তো? আপন মামা, একদম আপন মামা। তাহলে মামা তো ভাইরা তো নিশ্চয়ই আছে, ভাই না, দিদিরা? আমার মা আর আমার ওই মামা, এই ছাড়া আর কেউ না। ও, আপনার মামার ছেলে মেয়ে কেউ হয়নি? হ্যাঁ, তা আছে।
আমি তাদের কথাই বলছি, মানে তারা নিশ্চয়ই এখনো কেউ বেঁচে আছে নিশ্চয়ই। হ্যাঁ তা আছে। আমার তো হচ্ছে গিয়ে 3 মাস যখন বয়স, হ্যাঁ আমার যখন 3 মাস বয়স তখন আমার মা মারা গেছে। আমার বাড়ির সঙ্গে আমার কোনো লেনদেন সম্পর্ক তেমন হয়নি। না। আপনি কি একা না? আমি একা। ও, আপনি একা? আমি হলে মা মারা গেছে, তারপরে বাবা আর বিয়ে করে দ্বিতীয়বার। একটা ভাই একটা বোন আছে, তা সে তারা কোথায় থাকে? বোনটা বিয়ে দিয়েছি কালীতলায়, আর ভাই মানে অনেক দিন আর 25-30 বছর হচ্ছে ও সরষানায় থাকে, এই বাড়ি থাকে না। আচ্ছা, যে আপনার যে মামা ছিল ওই পারে মামা তো ভাই বোন নিশ্চয়ই আছে, তাদের সাথে আপনার যোগাযোগ নেই না কোনো? না না, কোনো যোগাযোগটা নেই। ও মা মরে যাওয়ার থেকে মামা বলো দাদামশাই বলো আমার বাড়ি আসে না, আর আমু ওদের বাড়ি যাইনি, এই হলো ব্যাপার। ব্যাপার। এখন যেতে গেলেও পাসপোর্ট ভিসা করে যেতে হবে। পাসপোর্ট আর ভিসা, সে আবার কোন জায়গায় মামার বাড়ি আমি তো জানি না। আমি শুনেছি কানে যে মামার বাড়ি মন্দিরনগর, এইটুখানি। তা যে কোন জায়গায় কি আমি জানবো কি? তার মানে কখনো তাহলে মামার বাড়ি দেখা হয়নি? না না না, দাদু দিদার বাড়ি মামার বাড়ি কখনো দেখতে দেখা পাইনি? হয়নি। তখন হচ্ছে সেই ছিল, এখন যেরকম কড়াকড়া হয়েছে বাংলা এই বিএসএফ এ, তখন অত কড়াকড়ি ছিল না। তখন আমার এইরকম বয়স বোধহয় 14 কি 15 হবে। এখন তো আমার এই 68 চলছে। তাই সে যাই হোক, তা ওই হ্যাঁ, তা ওই জন্যই ওই 12-14 বছর বয়সে তখন ওই ওপারের থেকে হাঁক দে বলছে যে এইরকম তোমার দাদু মারা গেছে। মানে তখন আমার বাবা ছিল, তো বাবার হাঁক দে বলছে জিতেন তোমার শ্বশুর মারা গেছে। এখন মা নেই, ওই দাদামশার কাজ কিরে করতে আমার করতে হইলো, এই আর কি। ও, যাক। প্রিয় কাজটা সব আমার করতে গিয়েছে। তার মানে পরে মানে আপনার বাবাও আর ওপারে যেতে পারেনি? না, ও মারা গেলে আর বাবাও যেত না, আর আমি তো আর মামা দাদামশাই তখন আমি মা রয়ে গেলে অনেক দিন পর্যন্ত ছিল বেঁচে দাদামশাই, তা সে তো আর আমার বাড়ি আর পা দেয়নি। হ্যাঁ, আর আমু আর মামার বাড়ি আর যাইও নি, এই হলো ব্যাপার। যাক, আর কি হবে, আফসোস থেকে গেছে হয়তো জীবনে, একটা কিছু করারও নেই। না। মানে এক সময় সিম্পল এমনি নদী যেমন মানুষ পার হয়, এটাই পারাপার হতো। নদী দুটো দেশকে ভাগ করে দিয়ে চলে গেছে, আর তারপর থেকে দুটো দেশ আলাদা হয়ে গেল। আচ্ছা, ওই আমি শুনেছি অথচ চোখে দেখিনি যে ওই ডাঙ্গা বঠারে নাকি হচ্ছে সেই কারো ঘর হচ্ছে বাংলাদেশের ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে ওই যে হাড়দ্দা যে গ্রাম বলছি, পানিতর হাড়দ্দা, ওখানে আছে। ওখানেও আমি ভিডিও করতে গিয়েছিলাম। ওখানে মনে করুন কারোর বাড়ি আছে ইন্ডিয়ায়, তো কারোর রান্নাঘর পড়ে গেছে বাংলাদেশে, কারোর পুকুর বাংলাদেশে, আবার থাকার যে বাড়ি সেটা হচ্ছে ভারতে, এইরকম। এখানে একটা ঘর ছিল, হ্যাঁ, সেই ঘরটা যখন ভেঙে দিয়েছি তখন এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তাই ওই দেওয়াল ছিল, ওই দেওয়ালের ওপরে ওই পাঁচিল মতো করে রেখে দিয়েছি। ছাড়াও সব কিছু করতে সে তো না ছাড়লে মাছ তো আসবে কোথা থেকে? মাছটা তার হবে না। হ্যাঁ সবসময় কিনে খেতে পারে না। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই জীবন চলে যাচ্ছে। সীমান্তবর্তী জায়গায় আপনাদের এইভাবেই বাস করছেন, একেবারে ভারতের শেষ গ্রাম। মানে আমি গিয়েছি, নদী ওই তো শেষ হয়ে গেল, কালিন্দী নদী, ওপারে হচ্ছে বাংলাদেশ। আমরা এখন শেষ প্রান্তে। হ্যাঁ, বেশি খাওয়া হয়। আর নদীতে এর আগে মাছ মারা হতো, এখন বিএসএফ এর ব্যাপক কড়া নির্দেশ, ওই যেতে গেলে আধার কার্ড জমা দিয়ে নদীতে নামতে হবে, তাও পিসিংয়ের গায়ে জল এলে তবে নামতে হবে, নিচে কোনো পা দিলে হবে না, এরকম পরিস্থিতি। মানে এখন অনেক কড়াকড়ি নির্দেশ। ওদিকেও বলছিলেন অনেকে যে এখন নদীতে মাছ কাঁকড়া ধরা অনেকটা নিষেধ। তো একটা সময় আপনারা তাহলে মাছ কাঁকড়া ধরতে পারতেন? কোন সময় বলছি, একটা সময় আগে ধরতে পারতেন? হ্যাঁ, আগে খোলামালা ছিল, যখন তখন যেখানে লোক জুয়ার ভাটাতে জাল বাবা মাছ ধরা সবই করতো, কিন্তু এখন আর ওই সুযোগ নেই। ওই সীমিত 1-8 যাবে, তা ওই কোনো কাজে যদি জল ফল লাগে বা কোনো কিছু নদীতে কোনো কিছু করতে হলে তাদের কাছে আধার কার্ড joma দিতে হবে, দিয়ে তবে নদীতে নামতে হবে, আবার আধার কার্ড ফিরে আসার সময় আবার আধার কার্ডটা নিয়ে চলে আসতে হবে। আচ্ছা, এবং সেটা অরিজিনাল আধার কার্ড। না না, সে অরিজিনাল তো অবশ্যই লাগবে, না হলে তো আপনার যেহেতু নিয়ম কানুনের মধ্যে পড়ছে এটা, নিয়ম কানুনের মধ্যেই থাকতে তাহলে তো সেই নিয়ম মানতে হবে। মাঠটা মোটামুটি মেরামত খুব ভালো,
নেই। আর বাঁধের অবস্থা খুবই খারাপ ছিল, এখন একটু তবু লাইন হয়েছে আর কি। আমরা এই অন্ধ্রে কাজ করি, অন্ধ্রে যাই। ও এই গ্রামে ওইদিকেও একজন বললেন এই গ্রামে তাহলে মানুষজন অন্ধ্রপ্রদেশে ধানের কাজই করেন, তাই তো, ধান রোয়ার কাজ। এখন আমাদের এই 2 সিজন করে ওই অন্ধ্রেতে এখন বর্তমান, আগে হুগলি, বর্ধমান, মেদিনীপুর যেতাম বাইরে ধান কাটা এই রোয়া কাজে। এখন আর ওই সব সিজনগুলো সব বাদ দিয়ে এখন অন্ধ্রেতে সিজন, ওই 3 মাস করে সিজন। ওদিকে ধরেন তাহলে এই দিকটাই শেষ, এইদিকে গেলে আর শামসাননগর এরপরে শেষ, বাংলাদেশ। বাংলাদেশ। আর এই আমাদের মালেকান ঘুমটে, এই ঘুমটের মধ্যে পড়ছি। আর মালেকান ঘুমটে মালেকান ঘুমটেটা অনেক বড় এলাকা, বড় এলাকা। আর এখন এখান থেকে সামনে বহু চলে যেতে হবে, সেই শমশাননগরের আগ পর্যন্ত। আগে যাওয়ার আগে ওই পূর্ব মালেকানা, এই মালেকান ঘুমটে শেষ হলে আবার একটা পূর্ব মালেকানা আছে, আবার মালেকান ঘুমটে হাটখোলা আছে, সে তোমার ওই 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 ভিতর দিয়ে গিয়ে ওই নদীর গায়ে আবার এইরকম পড়বে। মানে এইদিক থেকে এইদিকে এখন আমি যে সোজাসুজি এসেছি এটাই হচ্ছে লাস্ট বাংলাদেশ সাইডে, এটাই হচ্ছে শেষ, মালেকানার এই লাস্ট, এই লাস্ট। আর এরপরে ওপারে পার হলে বাংলাদেশ। এই সীমান্ত বরাবর ধরলে এটা শেষ। তো বন্ধুরা, সীমান্তবর্তী এই যে ভারতের শেষ গ্রাম মালেকান ঘুমটি, আজকের এই ভিডিওতে এই গ্রামটি এক্সপ্লোর করে আপনাদের দেখালাম। এখানকার মানুষদের যে জীবনধারা, তারা কিভাবে বসবাস করেন এবং এখানকার যে গ্রামীণ পরিবেশ, সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। নতুনদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এখানেই শেষ করলাম।